আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য ভোর রাতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। ডক্টর জাহিদ যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক সহ সাথে থাকবেন 15 জন। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শুক্রবার মসজিদ মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা কর্মসূচি। আরও 36 আসনে প্রার্থী ঘোষণা বিএনপি। 10 বা 11 ডিসেম্বর ঘোষণা হতে পারে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি। অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত চায় না বিএনপি। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। সরকারের বৈধতার জন্য জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই অ্যাটর্নি জেনারেল। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং সারা দেশের এসপি ও পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। জাতীয় নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য ভোর রাতে কাতারের অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মেডিকেল বোর্ডের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক সহ সাথে থাকবেন 15 জন। ডক্টর জাহিদ বলেন, উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে আবারও দেশবাসীর কাছে ফিরে আসবেন বেগম খালেদা জিয়া। মুশফিকুর রহমানের রিপোর্ট। কেমন আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এই নিয়ে উৎকণ্ঠা চরমে। উন্নত চিকিৎসার জন্য কবে নেওয়া হবে বিদেশে, আদৌ তা সম্ভব হবে কিনা, এই খবরের দিকে তাকিয়ে গোটা দেশ। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনের পর উত্তর মিলেছে এসব প্রশ্নের। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। যাত্রাপথে তার সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে সাথে থাকবে বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি ডাক্তার জাহিদ। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন। আমরা অনেক আশাবাদী ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। এদিকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় পরীক্ষামূলক হেলিকপ্টার মহড়া করেছে সেনা ও বিমান বাহিনী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স কয়টা নাগাদ লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে? শারমিন, এভারকেয়ার হাসপাতালের সামনে আসলে আমরা আছি। এখন পর্যন্ত তাকে যে বের করার প্রক্রিয়া, তাকে যে নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে করে, সেরকম কোনো তৎপরতা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। তিনি এখনো ভিতরে চিকিৎসাধীন, তার চিকিৎসা চলছে এবং তার কিছুক্ষণ আগে আমরা যেটা শুনতে পেরেছি বিভিন্ন সূত্রে যে তার কার্ডিওগ্রাম, ইকোকার্ডিওগ্রাম, এই ধরনের যে টেস্টগুলো রয়েছে, অর্থাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়াটি কিরকম সেগুলো পর্যবেক্ষণের চেষ্টা করা হয়েছে এবং সেই সব বিষয়ে কিন্তু তারা ভালো ফলাফল পেয়েছেন, এরকম
আমরা শুনতে পাচ্ছি। তবে তাকে এখান থেকে কখন বের করা হবে এই ধরনের কোনো কথাবার্তা বা নিশ্চিত তথ্য এখনো দেয়া হচ্ছে না। যেটি বলা হচ্ছে বা যেটি আমরা জানতে পারছি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে তাকে এখান থেকে ভোরবেলা নিয়ে যাওয়া হবে এবং তার ফ্লাইটটি ওই যে এয়ারবাস যেটি রয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স যেটি রয়েছে এয়ারবাস 319 সেটি ঢাকায় এসে পৌঁছাবে রাত্রে 1:30 থেকে 2টার মধ্যে এবং সেখানে সেটি এসে পৌঁছালেই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সেই এয়ারবাসের উদ্দেশ্যে। তবে কিভাবে নিয়ে যাওয়া হবে, হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে নাকি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে এরকম কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা হচ্ছে না। তিনি সড়ক পথে যাবেন নাকি তাকে হেলিকপ্টারে নেওয়া হবে এই ধরনের কোনো বিষয় কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল থেকে কিংবা খালেদা জিয়ার যে চিকিৎসক দল রয়েছেন তাদের কাছ থেকে কোনো পক্ষ থেকেই কিন্তু আমাদেরকে নিশ্চিত করে বলা হচ্ছে না। তো আমরা সেই অপেক্ষায় আছি আসলে তাকে কিভাবে নিয়ে যাওয়া হবে। যেহেতু তিনি একজন সংকটাপন্ন রোগী বলা চলে, তার কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে, এজন্যই তাকে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটি পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। সেক্ষেত্রে বলা চলে যে তার সংকটপূর্ণ যে অবস্থাটি ছিল সেটি কিছুটা হলেও কেটে গেছে, এমনটি আশা করছেন চিকিৎসকরা। সেক্ষেত্রে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সটি কখন আসবে সেটির অপেক্ষা করা হচ্ছে। আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছালেই তাকে নেওয়ার সময়টি চূড়ান্ত হবে এমনটি আমরা বিভিন্ন সূত্রে শুনতে পাচ্ছি। তো তাকে তার চিকিৎসা যেখানে চলছে সেখানে কিন্তু এখন পর্যন্ত বহিরাগত কাউকে যেতে দেওয়া হচ্ছে না, দলীয় নেতা কর্মী কেউই কিন্তু যেতে পারছেন না। সবাই কিন্তু সেই একটি নির্দিষ্ট সীমানা যেটি রয়েছে তার বাইরে রয়েছেন এবং সেখানে এসএসএফ কর্ডন করে রেখেছে। একই সাথে আপনাকে বলে রাখতে চাই যে হাসপাতালের বাহিরেও কিন্তু বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, পুলিশ বিজিবি সদস্যের পাশাপাশি সেনা সদস্যরাও রয়েছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের লোকজনদেরকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দলীয় নেতা কর্মীরাও কিন্তু যারা এখানে তাদের আবেগের কেন্দ্রবিন্দু যেহেতু তৈরি হয়ে গেছে এই এভার কেয়ার হাসপাতাল, তারা কিন্তু এখান থেকে এখনো সরে যাননি, তারাও কিন্তু এখানে অবস্থান রয়েছেন। এখন কখন তাকে এই হাসপাতাল থেকে বের করে অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে নেওয়া হবে এইসব বিষয়ে তারাও কিন্তু জানার আগ্রহ প্রকাশ করছেন এবং জানার চেষ্টা করছেন। তো পরবর্তীতে আমাদের কাছে এসব বিষয়ে আরো আপডেট কোনো তথ্য আসলে আমি অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। শারমিন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেন রিজভী। এছাড়া আগামী 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের কর্মসূচি পালন করবে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিকিৎসা চলছে, তিনি তার অবস্থা অপরিবর্তিতই রয়েছে, তিনি চিকিৎসা নিতে পারছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার প্রতিটি মসজিদে, দেশের প্রতিটি মসজিদে দোয়া এবং মোনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য, এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ উপাসনালয়ে দেশনেত্রীর জন্য প্রার্থনা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অঘোষিত আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচিত প্রার্থীদের মধ্যে মনোনয়ন পেয়েছেন ঢাকা 10 আসনে শেখ রবিউল আলম, ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 9 আসনে হাবিবুর রশিদ, ঢাকা 7 আসনে মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি হামিদুর রহমান এবং টাঙ্গাইল 5 আসনে সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপি মহাসচিব জানান, ঘোষিত মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা কম। আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম, আরো 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। 20-25টার মতো থেকে যাবে, 24টার মতো। সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরো পরে ঘোষণা করব। ঢাকা 7 হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন। এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম।
কুরআন এবং সুন্নাহর আইন এই দেশে কায়েম করার জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয়, তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জুলাই গণহত্যায় অভিযুক্তদের দ্রুত বিচার কার্যকর এবং নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড তৈরি সহ 5 দফা বাস্তবায়নের দাবিতে 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রাব্বানী জানান, স্বাধীনতার 54 বছরেও আমরা নিজেরা স্বাধীন হতে পারিনি, আর তাই বৈষম্য জুলুমমুক্ত বাংলাদেশ গঠনে 8 দল করা হয়েছে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বৈষম্যমুক্ত দেশ গড়ার দায়িত্ব নিয়ে বৈষম্য তৈরি না করার আহ্বানও জানান তারা। আমরা এখন থেকে বাংলাদেশে জাতীয় সংসদ সহ সচিবালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল ধরনের যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর আইন দ্বারা পরিচালিত হবে। ইসলাম বিরোধী কোন আইন এখানে চলতে পারবে না। আগামী 10 বা 11 ডিসেম্বর ঘোষণা হতে পারে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। ওই 2 দিনের যে কোনো দিন তফসিল নিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বঙ্গভবনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক তা বিএনপি চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নানামুখী ব্যস্ততা চলছে নির্বাচন কমিশনে। তফসিল ঘোষণা সহ ভোটের দিনক্ষণ চূড়ান্ত করতে আগামী রোববার বসছে কমিশন সভা। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী 10 বা 11 ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে গণভবনে চিঠি দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে। বৈঠক শেষে তিনি জানান, নির্ধারিত সময়ে নির্বাচন চায় বিএনপি। নিঃসন্দেহক্রমে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আশু রোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা করছি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। এখনো বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক, এটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। তিনি জানান, নির্বাচনের ব্যালট পেপার যেন প্রাইভেট কোনো প্রেসে না ছাপানো হয় সেজন্য আহ্বান জানানো হয়েছে কমিশনকে। কখনো ব্যালট পেপার কোনো প্রাইভেট অর্গানাইজেশনে ছাপা হয় না। একবার শুধু একটা চেষ্টা হয়েছিল আর কি, সেটা বোধহয় 2008 সালে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে দুশ্চিন্তা নেই বিএনপির মধ্যে। উনি তো বাংলাদেশের নাগরিক একজন, কিন্তু ভোটার তালিকা ওনার নাম নেই, এখন আসে পড়বে, কোনো অসুবিধা কি? এটা তো নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই তো। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও শপথ বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানান, এই রায়ের পর বর্তমান সরকারের বৈধতার জন্য পরবর্তী জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। সর্বোচ্চ আদালতের এই রায় দেশের চলমান রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চান। আপিল বিভাগের মতামতের ভিত্তিতে ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন। এই প্রক্রিয়া চ্যালেঞ্জ করে গত বছরের ডিসেম্বরে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ।
শুনানি শেষে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। বৃহস্পতিবার লিভ টু আপিল পর্যবেক্ষণ সহ খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশের ভিত্তিতেই গঠিত হয়েছে। আর্টিকেল বা অনুচ্ছেদ 106-এর অধীনে গৃহীত মতামত এটির কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটি নেওয়াতে বড় ধরনের কোনো ব্যত্যয় হয় নাই। মূল বিষয়টা হলো 106 নয়, মূল বিষয়টা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। সেই উৎসটাই আবার আমাদের আপিল বিভাগ পুনরায় আজকে ঘোষণা করল। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলনের সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি এবং ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের সংবিধানের এই ধরনের ক্রান্তিকাল এবং অস্থায়ী বিধান সম্পর্কে আমাদের যাই বলেন না কেন, পরবর্তী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সংবিধানে এই সময়কালটার অনুমোদনের প্রয়োজন পড়বে। এর আগে এ মামলায় পক্ষভুক্ত লেখক ফিরোজ আহমেদের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, 5 আগস্টের পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন হওয়া পর্যন্ত দেশে কোনো সুপ্রিম কোর্ট ছিল না। তার ওই বক্তব্য নাকচ করে অ্যাটর্নি জেনারেল জানান, এ বিষয়ে ভার্চুয়াল পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। প্রধান বিচারপতি তার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিচারপতিদেরকে নিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন। কাজেই 5 তারিখের পরে তো আমাদের সুপ্রিম কোর্টও ছিল না। একটা সিচুয়েশনে কোর্ট ভার্চুয়ালি বসেছেন। আপনারা জানেন যে আমাদের একটা আইন করা হয়েছে ভার্চুয়াল কোর্ট বসানোর জন্য ডিউরিং প্যান্ডেমিক, ওইভাবে কোর্ট ভার্চুয়ালি বসেছেন। আমার মনে হয় প্রয়োজন নাই। নেক্সট পার্লামেন্ট যেটা সিরিমোনিয়াল কিছু করলে করবে, কারণ এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার আর কোথাও নাই। দেশের জনগণ বৈধতা দেয়ায় অভ্যুত্থান পরবর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের 10 ডিসেম্বর হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া রামপুরায় 28 জনকে হত্যার মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। হুমায়ুন চিশতির আরেকটি রিপোর্ট। 24 জুলাই গণ আন্দোলনের সময় 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট সেবা, যা পরে চালু করলেও পুরোপুরি স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। তাতে বলা হয়, জুলাই আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে ঢাকাসহ সারা দেশে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনায় সরাসরি যুক্ত ছিলেন সজীব ওয়াজেদ জয়। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। এই দায় ওনাদের দুজনের উপরে একইভাবে বর্তায়। আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। ওনারা জুলাই গণ অভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন। ওনারা এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। আরেকটি অভিযোগ ওনাদের বিরুদ্ধে আনা হয়েছে, সেটা হলো জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেন এবং দেখা করে ওনাকে এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এটা চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং সহায়তা প্রদান করেন। জনাব আনিসুল হক সাহেবের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে যে জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীদেরকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল 286টি, যে মামলাগুলোতে আসামি ছিল 4.5 লক্ষ আন্দোলনরত ছাত্র জনতা। ট্রাইব্যুনাল 4 জনের বিরুদ্ধেই অভিযোগ আমলে গ্রহণ করেছে এবং এই 4 জনের মধ্যে একজন পলাতক আছেন, জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়।
উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই দুই মামলার পরবর্তী তারিখ 10 ডিসেম্বর ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষের শুনানি 14 ডিসেম্বর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, এটি সাধারণ নির্বাচন নয়, গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন, শহীদদের কাঙ্ক্ষিত দেশ গড়ার নির্বাচন। সেই ভাবনা থেকেই দায়িত্ব পালন করার তাগিদ দেন ডক্টর ইউনূস। এই 3 মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব, যত নির্ভুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করব। আমাদের যে স্বপ্ন, সে স্বপ্নে যদি কিছুটা আমাকে দিয়ে হয় আমি সেটা পালন করব। আমরা বলছি উৎসব মুখর হবে, ঐতিহাসিক হবে, সবকিছু এর মধ্যে এসে যাবে। কারণ এটা শুধু উপরওয়ালার হুকুম মানার জন্য করছি না, আরো বড় হুকুমওয়ালার দায়িত্ব আমরা এটা করছি। এবং সেই হুকুমওয়ালা উপরে আর আমার ভেতরে, আমার মধ্যে কি আছে সেটা আমি প্রকাশ করতে চাই। চট্টগ্রামে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা নিয়ে দ্বিধা বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রায় বলেছেন, চুক্তি প্রক্রিয়া অবৈধ, বিদেশি কোম্পানির সাথে চুক্তি করতে পারবে না অন্তর্বর্তী সরকার। আর কনিষ্ঠ বিচারপতি রিটটি খারিজ করে চুক্তি প্রক্রিয়া চলতে বাধা নেই বলে রায় দিয়েছেন। দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নে রুলের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। নিয়ম অনুযায়ী বিষয়টি শুনানির জন্য এখন তৃতীয় বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি। এর আগে চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। রিটকারীর আইনজীবী বলেন, বিষয়টি বিচারাধীন থাকায় চুক্তি প্রক্রিয়া চলমান রাখা কোনোভাবেই সঠিক হবে না। বর্তমান সরকার যা করতে চাচ্ছে সেটা অবৈধ ঘোষণা করা হয়েছে প্রিজাইডিং জাজের জাজমেন্ট মতো। অন দ্য আদার হ্যান্ড, পিউনি জাজ তিনি ডিসেন্টিং দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন আমাদের লোকাস স্ট্যান্ডি নেই এবং প্রিম্যাচিওর, আমরা ন্যাশনাল সিকিউরিটির উপরে আমাদের কিছু উপস্থাপনা ছিল মহামান্য আদালতে, সেটা তিনি ডিসএগ্রি করেছেন। আর একটা ভাইরাস অফ ল which have been challenged, আমরা যা চ্যালেঞ্জ করেছিলাম সেটার প্রতি উনি ডিসএগ্রিমেন্ট। পোস্টাল ভোটের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের সাথে নির্ধারিত সময়ের মধ্যে যে ব্যালট এসে পৌঁছাবে সেগুলি গণনা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সঙ্গে পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে 5 সদস্য বিশিষ্ট কমিশন গঠনের কথা জানান তিনি। বিকেলে উপদেষ্টাদের নিয়মিত বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, 5 বছরের বেশি সময় ধরে হাইটেক পার্কের জন্য বরাদ্দকৃত জমি ফেলে রাখলে তা সরকার ফেরত নিয়ে নেবে। এছাড়া বেশ কয়েকটি নতুন অধ্যাদেশ ও আইনের নীতিগত অনুমোদনের কথাও জানান তিনি। গণনা পদ্ধতি কি, ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে, সেই পর্যন্ত সময়ের মধ্যে যে ব্যালটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে, সেগুলো একই সাথে আমরা যারা ইন পার্সন ভোট দেব তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে।
হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর ৫ আসনে নির্বাচনী প্রচারণার হাওয়া দিন দিন তীব্র হচ্ছে। একই সাথে চাঁদপুর ৩ সদর আসনের পাড়া মহল্লায় প্রার্থীদের প্রচারণায় এখন সরগর। চাঁদপুর থেকে আলী আসগর ইমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। চাঁদপুর সদর আসনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় উত্তেজনা তরুণ ভোটারদের মাঝে। অন্যদিকে স্থানীয়রা বলছেন অনেক বছর ধরে ভোট দিতে পারেননি তারা, তাই এবার ভোট দেওয়ার আগ্রহ সবার মাঝেই সমানভাবে বিরাজ করছে। সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে, এই হাওয়া আমাদের চাঁদপুর ৫ হাজীগঞ্জ শাহরাস্তিতেও বইছে। আমরা যারা নতুন ভোটার সবাই মুখিয়ে আছি ভোট দেওয়ার জন্য। আর গণতান্ত্রিক দেশে ভোটটা হচ্ছে একটা ভোটারের প্রথম অধিকার। ২৬ সালের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে এখন সাধারণ মানুষ মুখিয়ে আছে, তাদের উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রয়োগ করবে। চাঁদপুরের প্রতিটি আসনে মনোনয়ন পাওয়ার পর বিরতিহীনভাবে চলছে বিএনপি প্রার্থীদের প্রচারণা। আমাদের নেতা লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব আন্দোলন সংগ্রামের মাধ্যমেই উনি হাজীগঞ্জ উপজেলাকে সুসংগঠিত করে ধরে রাখছেন, এবং উনি যদি বিএনপির হাল না ধরতো তাহলে হয়তোবা যেই ঝড় তুফান আমাদের উপর বইছে ফ্যাসিস্ট হাসিনা সরকার, আমাদের মতো লোকেরা হয়তোবা তখন বিএনপি করতে পারতো না। এদিকে চাঁদপুর ৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইনের প্রচারণাও চলছে জোরে সোরে। বিভিন্ন পথসভায় ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের এক হাতে সনদ, অন্য হাতে চাকরির প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। আমরা মনে করছি যে আমাদের প্রস্তুতিটা অনেকাংশে হয়েছে। আশা করি ইনশাল্লাহ আমরা বিজয়ের জন্য কাজ করছি এবং বিজয়ের দ্বারপ্রান্তে আমরা পৌঁছে আছি। আপনার মাধ্যমে আমি সারা দেশের সকল ছাত্র সমাজকে আহ্বান করতে চাই, যদি জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে ছাত্রদের এক হাতে সার্টিফিকেট আর হাতে চাকরির ব্যবস্থা জামাত ইসলামী করবে। যারা মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন বলে জানালেন চাঁদপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমাদের প্রতিনিধি তরিক ইসলাম এখন রয়েছেন মানিকগঞ্জে। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। শারমিন, ধন্যবাদ আপনাকে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজকে আমরা রয়েছি মানিকগঞ্জ সদরের নয়াকান্দি এলাকায়। এই এলাকা ঢাকার একটু পাশেই হতে এই এলাকাতে এখনও নির্বাচনী আমেজ ওইভাবে জমে ওঠেনি। তারপরেও এই এলাকার চায়ের দোকান থেকে সব জায়গায় চলছে নির্বাচনী কথাবার্তা, অর্থাৎ সামনে যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে এখানকার যারা ভোটাররা রয়েছে তারা নানান ধরনের চিন্তাভাবনা করছেন। আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, সামনে তো নির্বাচন, এখানে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? পরিবেশের এখানে ইনশাল্লাহ ভালো, আমাদের পরিবেশ ভালো, কিন্তু আমাদের এখানে মানিকগঞ্জ সিটি কর্পোরেশনও একটা এখানে ফিল্ড ভালো। বিএনপি আদের আমরা সামর্থ্য, বিএনপি এবং জামাত দুটোটা আর কি সামর্থ্য। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি একটু বলবেন যে এখানকার যেসব প্রার্থীরা আছে সেই প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা একটাই, যারা দেশ এবং দেশ সার্বভৌমত্ব এবং দেশের অর্থনীতি দেশ সঠিকভাবে পরিচালনা করে এবং রাজনীতি করে যাতে মানে টাকা ইনকাম করার একটা রাস্তা না খোঁজে, এটা দেশের যাতে উন্নতি হয়, আমরা তাদের কাছে এই একটা আমাদের এই আর কি আবেদন। শারমিন, শুনছিলেন এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা বলছিলেন এই এলাকাটা দীর্ঘদিন যাবৎ এটা বিএনপির ঘাঁটি, কিন্তু বিগত সময় তারা এখানকার ভোট কেন্দ্রে যেতে পারেননি বা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অর্থাৎ তারা এবার উৎসাহ হয়ে আছেন যে তারা ভোট অনুষ্ঠিত হবে, উৎসব মুখর পরিবেশে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের সবার প্রত্যাশা যে আগামী দিনে যারা সরকারে আসবে, যারা সরকার গঠন করবে, তারা যেন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ উপহার দেন। তো মানিকগঞ্জ সদর থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। শারমিন। তরিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিক ইসলাম। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। নির্বাচনী প্রচারণার খবর জানাতে সালাম স্টিল ভোটের গাড়ি এখন রয়েছে নরসিংদী ২ আসনে। সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম।
সালাম স্টিল ভোটের গাড়ির নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী পলাশ 2 আসনে। এই আসনটি একটি উপজেলা নিয়ে গঠিত এবং এই উপজেলায় একটি পৌরসভা ও 7টি ইউনিয়ন রয়েছে। এখানে যদি আমি বলি ভোটারের সংখ্যা রয়েছে প্রায় 3.5 লাখ, যেখানে নারী পুরুষ সমহারে ভোটার সংখ্যা রয়েছে। এখানে আমরা এসে সকাল থেকেই দেখতে পেরেছি যে এখানকার যে বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অনেকটা উৎসব মুখর পরিবেশে। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এখানে জামাতের যে প্রার্থী রয়েছেন এখান থেকে উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন, যিনি জামাতের প্রার্থী, তিনিও কিন্তু কিছুক্ষণ আগেও এখানে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই মুহূর্তে আমরা চলে যাব তার কাছে, জানতে চাইব নির্বাচনী প্রচারণায় আসলে তিনি ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন। জি, একটু আমাদেরকে বলবেন নির্বাচনী প্রচারণায় আপনি ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত নরসিংদী 2 আসনের ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমাকে প্রার্থী ঘোষণা করার পরে, জামাত ইসলামীর পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করার পরেই আমি নির্বাচনী কার্যক্রমে মাঠে নামি এবং এই আসনের প্রতিটি জনপদে, পাড়ায়, মহল্লায় আমি জনগণের সাথে যাই, জনগণের কাছে যাই, জনগণের সাথে মিশি, জনগণের কথা বলি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথ পরিক্রমায় জনগণের দারুণ সাড়া আমি পেয়েছি, তাদের মহব্বত পেয়েছি, ভালোবাসায় শিখতে হয়েছি এবং জনগণ এই আসনে নতুনত্ব চায়, নতুন নেতৃত্ব চায়, পরিবর্তন চায় এবং এই আসনকে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, দখলবাজ, চাঁদাবাজ মুক্ত করতে হলে জামাত ইসলামীকেই তারা চয়েস করেছে এবং জামাতের পক্ষেই তারা আছে। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী সমৃদ্ধ একটি পলাশ গঠন করতে হলে, আমরা যদি গঠন করতে পারি, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, আমরা যদি জনগণের সেবক হই, তাহলে আমরা একটি সমৃদ্ধ পলাশ, যেই পলাশটি সবার হবে, সবার বাংলাদেশের মতো এখানে সবাই হবে, সবার সমান সুযোগ সুবিধা থাকবে, এটা আমরা চিন্তা করছি হবে। বারবার বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড, আসলে সেটা নির্বাচনের আগে তৈরি হবে কিনা আপনার কি মনে হয়? লেভেল প্লেইং ফিল্ডের দাবিতে আমরা আন্দোলনও করে যাচ্ছি, এখনো আন্দোলনে আছি, কিন্তু এই মর্মে আমার এই আসনে আপাতত কোনো লক্ষণ আমরা দেখছি না। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, গতকাল সকল মিডিয়া আসছে যে গতকালও একটি দল আমার নির্বাচনী সভায় অতর্কিত হামলা চালিয়ে আমার 30 জন নেতাকর্মীকে তারা আহত করেছে। এর মধ্যে 8 জন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। ভোরে উপজেলার জগৎবের ইউনিয়নের পচা ভান্ডার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সবুজ সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি শূন্য রেখায় যায়। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে সবুজ মিয়া মারা যায়, বাকিরা দ্রুত পালিয়ে আসে। এরপর বিএসএফ সদস্যরা নিহত সবুজের লাশ ভারতে নিয়ে যায়। 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজাহিদ মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এটিএন বাংলার শব্দ প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট শেখ শোয়েব আহমেদ মুক্তির মা সাবেক সংসদ সদস্য নূর আফরোজ আলী মারা গেছেন। বুধবার রাত 9:30টায় রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। বাদ জোহর বাগেরহাটের ফকিরহাটে পারিবারিক গোরস্থানে মরহুমাকে দাফন করা হয়। এবারে অর্থ সংবাদ। কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের 2024-25 অর্থ বছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি হোটেলে দিনব্যাপী এই সেলস কনফারেন্সে দেশের বিভিন্ন জেলা ও বিভাগের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা জানান, দীর্ঘ 50 বছর ধরে এসএমসি বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নিরাপদ প্রসব, পারিবারিক
পরিবার পরিকল্পনা, পুষ্টি ও শিশু মৃত্যু হ্রাসে সংস্থাটির জরুরি উদ্যোগের পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মীদের অবদান দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। 2018 সাল থেকে এসএমসি এন্টারপ্রাইজ দেশের ব্যবসায়িক বাজারে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পণ্য সরবরাহ করছে। অনুষ্ঠানে এসএমসি চেয়ারম্যান ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিগত 50 বছর যাবৎ, এবং এসএমসি একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেটা এখন পৃথিবীতে এরকম নজির খুব কমই আছে, যে একটা প্রজেক্ট থেকে শুরু করে অত্যন্ত সফল একটা সংগঠনে পরিণত হয়েছে তার যোগ্য নেতৃত্ব এবং তার রোবাস্ট বোর্ড এবং অগণিত কর্মীবৃন্দের মাধ্যমে। আমরা জাতিকে এই কথাই বলতে চাই যে আগামীতে বাংলাদেশ যে ভূমিকা রাখছে জনস্বাস্থ্যের ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশকে তার জনস্বাস্থ্যের যে বিভিন্ন ইন্ডিকেটর রয়েছে সেখানে আরো গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট হয়ে বাংলাদেশকে অগ্রযাত্রার যে পথ চলা আছে এই পথ চলাকে ত্বরান্বিত করবে। সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের স্থানীয় সময় সন্ধে 7টার পরে নয়াদিল্লি পৌঁছান তিনি। এয়ারপোর্টে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুল আলোচিত এই সফরে ভারতের সাথে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি করবে রাশিয়া। হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিতব্য 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেবেন পুতিন। এই সফরে দুই দেশের মধ্যে সামরিক, বাণিজ্য, খনিজ তেলের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন পুতিন। চীনের জিনজিয়াং অঞ্চলে 6.0 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। জিনজিয়াং প্রদেশের সাথে কিরগিজস্তানের সীমান্ত রয়েছে, ফলে ভূমিকম্পে কিরগিজস্তানের সীমান্তের কিছু এলাকাও কেঁপে ওঠে। স্থানীয় সময় দুপুর 3:44 কিরগিজস্তান শিনচিয়াং সীমান্তের কাছে আকচি কাউন্টিতে ভূমিকম্প আঘাত এনেছে। চীনের ভূমিকম্প কেন্দ্র চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার CENC জানিয়েছে, রিক্টার স্কেলে 6.0 মাত্রার এই ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হয়েছে। এবারে খেলার খবর। ফুটবলের বিশ্বমঞ্চে জায়গা করে নিতে ভালো মানের ইউরোপিয়ান কোচ আনতে চায় বাংলাদেশ। সেজন্য বাফুফেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জনপ্রিয়তা বাড়ায় পূর্বাচলে 100 একর জমিতে 50,000 দর্শক ধারণ ক্ষমতার ফুটবল স্টেডিয়াম করা হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্প এবং সেখান থেকেই গোল। এমন গোল এতদিন টিভি পর্দায় দেখেছেন বাংলাদেশের দর্শকরা। হামজার কল্যাণে এবার গ্যালারিতে বসেই দেখার সৌভাগ্য হয়েছে। মোরসালিন এবং সেখান থেকে বাংলাদেশ। হামজা, সমিত, জায়ানদের হাত ধরে ফুটবলের নবজাগরণ শুরু হয়েছে বাংলাদেশে। তবে কাঙ্ক্ষিত ফল আসেনি। ভালো দল নিয়েও এশিয়ান কাপে কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। অবিশ্বাস্য অবিশ্বাস্য। ফলে 47 বছর পর এশিয়ান কাপে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। আর কি বা করবেন। স্পেনের 4র্থ ডিভিশনে কোচিং করানো কাবরেরা হামজা, ফাহমিদুলদের ঠিক মতো ব্যবহার করতে পারছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। 2022 সাল থেকে দায়িত্ব পালন করলেও উল্লেখযোগ্য সাফল্য নেই তার। বাংলাদেশ লিডে 31 মার্চ এশিয়ান কোয়ালিফায়ারের শেষ ম্যাচ দিয়ে তার মেয়াদ শেষ হবে। এরপর তাকে বদলানোর ইঙ্গিত দিলেন ক্রীড়া উপদেষ্টা। বাফুফেকে উন্নত মানের ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কোচ হায়ার করা, অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায়, সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা স্বপ্ন দেখি যে আগামীতে আমরা এশিয়া কাপ এবং এমনকি বিশ্বকাপে কোয়ালিফাই করার মতো একটি দল গঠন করতে পারবো।
সম্প্রতি ঢাকায় বাংলাদেশের ফুটবল ম্যাচগুলোতে গ্যালারিতে দর্শকদের তিল ধারণের জায়গা ছিল না। ভারতের বিপক্ষে ম্যাচে 23,000-এর বেশি দর্শক প্রবেশ করেন, তবে টিকিট না পেয়ে ঢুকতে পারেননি অনেকেই। দর্শক চাহিদা মাথায় রেখে পূর্বাচলে 300 বিঘা জমির উপর ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদেরকে আমরা পূর্বাচলে 100 একরের একটি জায়গার জন্য লিখেছি। 50,000 দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন আমরা এস্টিমেট করছি একটা ফুটবল স্টেডিয়াম করতে চাই। নারী ফুটবলারদের বেতন দ্বিগুণ করা হচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ। নারী ফুটবলারদের স্যালারি অন্তত সেটা দ্বিগুণ হওয়া উচিত। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। সংস্থার কমিটি ছিল না। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা অঞ্চলের 7ম দিনে জয় পেয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গণবিশ্ববিদ্যালয়। সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে দিনের প্রথম ম্যাচে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় 2-0 গোলে হারায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে। দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 3-0 ব্যবধানে পরাজিত করে ব্রাক বিশ্ববিদ্যালয়কে। আর দিনের তৃতীয় ম্যাচে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে 6-1 গোলে বিধ্বস্ত করেছে গণবিশ্ববিদ্যালয়। খেলা শেষে ম্যাচ সেরাদের পুরস্কৃত করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফুদ্দিন আহমেদ চুন্নু এবং ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আব্দুস সাত্তার। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। উন্নত চিকিৎসার জন্য ভোররাতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। ডক্টর জাহিদ, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক সহ সাথে থাকবেন 15 জন। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শুক্রবার মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা কর্মসূচি। আরও 36 আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। 10 বা 11 ডিসেম্বর ঘোষণা হতে পারে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি। অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত চায় না বিএনপি। অন্তর্বর্তী সরকার গঠন বৈধ, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। সরকারের বৈধতার জন্য জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই অ্যাটর্নি জেনারেল। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি। এবং সারা দেশের এসপি ও পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। জাতীয় নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।